সঞ্চয় থেকেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, অথচ পরিসংখ্যান বলছে দেশের মানুষের সঞ্চয় কমছে এবং ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকটি অর্থ বছরেই ব্যক্তি খাতে বিনিয়োগের গতি হ্রাস পেয়েছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আগামী অর্থ বছর সরকারকে সুস্পষ্ট কর্মকৌশল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী বাজেটে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আমরা আশা করব সরকার তার বাজেট প্রস্তাবনায় আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। এনডিএম এর বাজেট প্রস্তাবনায় আপনাদের সকলকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী 2রা জুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7.9 লক্ষ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে শীর্ষ 10টি মন্ত্রণালয় এবং বিভাগের জন্য বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি বরাদ্দ থেকে 13% কম বরাদ্দ রাখা হচ্ছে, যা সরকারের ব্যয় সংকোচন নীতির বহিঃপ্রকাশ। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আগামী অর্থ বছরের বাজেটের জন্য মৌলিক কিছু প্রস্তাব আপনাদের মাধ্যমে জাতির সামনে আজ উপস্থাপন করছে। আমরা আশা রাখব চূড়ান্ত বাজেট অধ্যাদেশের আগে সরকার আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবে। প্রিয় বন্ধুগণ, বিগত দিনগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মানুষকে উন্নয়নের গালগপ্প শুনিয়ে এসেছে। এজন্য তারা জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি মনোযোগী ছিল। বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর বেশি দেয়া। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা। বাজেটের মূল কৌশলে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা আশা করছি। বন্ধুগণ, সংকোচনমূলক মুদ্রানীতি এবং সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধনের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এই বাজেটে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত মূল্যস্ফীতি হ্রাস। বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বন্ধুগণ, সাধারণ জনগণ করের সিংহভাগ প্রদান করলেও প্রাপ্তি তাদের সামান্য। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থসামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর প্রস্তাব করছি। বিশেষ করে জনগণের পুষ্টি গ্রহণের হার বৃদ্ধি, শিশু খাদ্যের মূল্য হ্রাস, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বৃদ্ধি, নির্দিষ্ট পর্যায়ে বেকার ভাতা চালু, প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম দরিদ্র নাগরিকদের জন্য বিশেষ ভাতা চালু, গ্রামীণ পর্যায়ে ন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দলিত এবং ভাসমান জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ, দুরারোগ্য অসুখে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের জন্য এককালীন অনুদান ইত্যাদি আমাদের প্রস্তাবের অন্তর্ভুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সঞ্চয় থেকেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, অথচ পরিসংখ্যান বলছে দেশের মানুষের সঞ্চয় কমছে এবং ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকটি অর্থ বছরেই ব্যক্তি খাতে বিনিয়োগের গতি হ্রাস পেয়েছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আগামী অর্থ বছর সরকারকে সুস্পষ্ট কর্মকৌশল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী বাজেটে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আমরা আশা করব সরকার তার বাজেট প্রস্তাবনায় আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। বন্ধুগণ,
রাজস্ব আহরণের যে গতি আমরা দেখতে পাচ্ছি সেটা চলমান থাকলে এবছরের শেষে ঘাটতি থাকবে প্রায় 1,05,000 কোটি টাকা। 32% বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রাজস্ব আহরণে আমাদের গতি বাড়াতে হবে। কর বহুমুখীকরণ এবং জনগণকে কর প্রদানে আগ্রহী করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিতে হবে। একই সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আগামী অর্থ বছরে আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি না করার প্রস্তাব করছি, কারণ সরাসরি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি করবে। রাজস্ব নীতির ক্ষেত্রে কর হারকে এমনভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, কারণ আমরা শীঘ্রই এলডিসি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি। জাতীয় অর্থনীতির 7,611টি ট্যারিফ লাইনের মধ্যে অন্তত 2 ট্যারিফ লাইনকে ঢেলে সাজাতে হবে। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আমাদের প্রতিশ্রুতি ট্যারিফ লাইন 955টি, যার মধ্যে 763টি কৃষি পণ্য এবং 192টি অকৃষিজ পণ্য। আমাদের বিবেচনায় রাখতে হবে উচ্চ আবগারি শুল্ক, রেগুলেটরি এবং সাপ্লিমেন্টারি ডিউটির কারণে আমরা ভবিষ্যতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে বাধার মুখে পড়ব, যা এলডিসি থেকে উত্তরণের পর আমাদের জন্য স্বাক্ষর করা জরুরি। সুতরাং সরকারকে আগামী বাজেট থেকেই কর বহুমুখীকরণ নীতির দিকে হাঁটতে হবে এবং উচ্চ আরডি এবং এসজির প্রতি নির্ভরশীলতা কমাতে হবে। বন্ধুগণ, কর বহুমুখীকরণের ক্ষেত্রে ভ্যাট প্রদানকারীর সংখ্যা বাড়াতে হবে এবং সমগ্র ভ্যাট ব্যবস্থাপনা এক ছাদের নিচে নিয়ে আসতে হবে। বর্তমানে নিবন্ধনকৃত ভ্যাট প্রদানকারীর সংখ্যা মাত্র 5 লাখ, যা বাস্তবে আরও বেশি হবার কথা। তবে আমরা বর্তমানে 15% ভ্যাটের হার কমিয়ে 10% করার প্রস্তাব করছি। বর্তমান কর সংগ্রহ এবং ব্যবস্থাপনা থেকে গত বছরে 70% রপ্তানিকারক বাদ দিয়ে পড়েছে, যাদের আমাদের কর সংগ্রহের মূলধারায় নিয়ে আসতে হবে। কোন রপ্তানিকারক যার ব্যাংক গ্যারান্টি রয়েছে সে শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবে বলে যে প্রস্তাব এসেছে, আমরা সরকারকে সেটা বিবেচনায় নেবার অনুরোধ করছি, কারণ এটা ব্যবসার খরচ এবং সময় বাঁচাবে এবং সরকার পরবর্তীতে আরও বেশি রাজস্ব পাবে। বন্ধুগণ, নতুন আয়কর আইন 2023 অনুযায়ী উৎসে কর কর্তনের মাসভিত্তিক যে প্রমাণ দাখিলের কথা বলা হয়েছে তা সাধারণ করদাতাদের জন্য যথেষ্ট হয়রানিমূলক। আইনে প্রদত্ত কোম্পানি সংজ্ঞা যথেষ্ট জটিল। আগামী অর্থ বছরের বাজেটে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে কর ব্যবস্থাপনাকে আরও আধুনিকায়ন এবং ঝামেলামুক্ত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমরা বিগত বছরগুলোতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি দেখেছি। আগামী বাজেটে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এই খাতের দায় দেনা শোধ করা। আমদানি নির্ভর এলএনজি থেকে বেরিয়ে এসে দেশের উৎস থেকে গ্যাস সংগ্রহ করার জন্য ব্যাপেক্স এবং পেট্রো বাংলাকে বিশেষ বরাদ্দ দেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করার প্রস্তাব করছি। জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে বৈষম্যমূলক প্রণোদনা প্রত্যাহার করার প্রস্তাব করছি। সোলার পাওয়ার যন্ত্রপাতির ক্ষেত্রে ভ্যাট কমানোর প্রস্তাব করছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহায়তা তহবিল নামক বিশেষ ফান্ড আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। বন্ধুগণ, আগামী অর্থ বছরের জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বার্ষিক টার্নওভার 75 লক্ষ টাকা পর্যন্ত হলে তা ভ্যাটের আওতায় বহির্ভূত রাখার প্রস্তাব করছি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ব্যাংক ঋণ সহজ প্রাপ্তিতা নিশ্চিত করতে বাজেটে কর্মকৌশল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। স্যানিটারি ন্যাপকিন তৈরির সকল কাঁচামাল আমদানির ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি প্রত্যাহার প্রস্তাব করছি। কার্বোনেটেড কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বৃদ্ধির প্রস্তাব করছি।
সিগারেটের উপর ভ্যাট বৃদ্ধির প্রস্তাব করছি। তামাক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপর কর্পোরেট ট্যাক্স ৪৫% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করছি।